জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার তদন্ত রিপোর্ট হাতে পেয়েছে প্রসিকিউশন। গত 24 জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদন আবু সাঈদ হত্যার সঙ্গে 30 জনের সম্পৃক্ততা মিলেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হতে পারে। এই মামলায় 4 আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। গত বছরের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু সাঈদ। বিএনপির দলীয় সমাবেশে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 156 জনের বিরুদ্ধে খুলনা মহানগর দায়রা জজ আদালতে মামলা দায়ের করেছে নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। আজ সকাল 11টায় তিনি মামলার অভিযোগ দায়ের করেন এবং আদালত তা আমলে নেয়। মামলার বিবরণী থেকে জানা যায় 2023 সালের 19 মে খুলনা প্রেসক্লাবের মিলনায়তনে সোনাডাঙ্গা থানা বিএনপির কর্মী সভা চলছিল। সে সভায় বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা চলাকালীন শেখ হাসিনা ও তার চাচাতো ভাই শেখ জুয়েলের নির্দেশে বর্বর হামলা ও গণগ্রেফতার করা হয়। এ সময় অনেকেই আহত হয়েছেন। কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল বেশ কিছু বিএনপি নেতাকে। সে সময় আদালতে মামলা করতে আসলে তা নেওয়া হয়নি বলে জানান এ হামলার আইনজীবী। এদিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার পাওয়ার আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানান মামলার বাদী এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। নির্বাচনে অনিয়মের মামলায় গ্রেফতারকৃত সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালকে আদালতে আনা হয়েছে। এ সময় 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, হাবিবুল আওয়ালকে আদালতে তোলা হবে কখন, সে বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। সোনালী, কিছুক্ষণ আগেই সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালকে আদালতে আনা হয়েছে। তাকে এখন গারদখানাতে রাখা হয়েছে এবং আরেকটু পরেই যখন আদালত বসবেন তখন তাকে আদালতে তোলা হবে এবং তার শুনানি অনুষ্ঠিত হবে। তবে আমরা জানতে পেরেছি যে পুলিশ তাকে 10 দিনের রিমান্ডের আবেদন করবেন এবং রিমান্ডের আবেদন করে তার যে শুনানি সেটি অনুষ্ঠিত হবে এবং তার পক্ষে তার আইনজীবী দাঁড়াবেন, আমরা এইটুকু জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত তাকে আজকে আদালতে তোলা হয়নি। তার বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে সেটি 2014, 18 এবং 2024 সালের যেই নির্বাচনে অনিয়ম, ভোটে কারচুপির অভিযোগে বিএনপি শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলায় মূলত তাকে গ্রেপ্তার দেখিয়ে আজকে আদালতে আনা হয়েছে এবং একই মামলায় আরেকজন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, তাকেও গ্রেপ্তার করা হয়, তাকে রিমান্ডে নেওয়া হয়। তিনি এখন রিমান্ডে আছেন। একই মামলায় তাকেও আজকে হাবিবুল আওয়ালকে রিমান্ডে নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি এই আদালত সূত্রে এবং পুলিশের যে প্রসিকিউশন সূত্রে। তবে কিছুক্ষণের মধ্যে যেহেতু তাকে আদালতে তোলা হবে, আরও বিস্তারিত জানা যাবে যে তার পক্ষে যে আইনজীবী দাঁড়াবেন তিনি আসলে কোন কোন কথাগুলো বলেন বা তার পক্ষে কোন কথাগুলো তিনি বলেন। কারণ তার বিরুদ্ধে গুরুতর যে অভিযোগ সেটি রয়েছে যে 2024 সালের ডামি নির্বাচন, সেই নির্বাচনে তিনি এককভাবে আওয়ামী লীগকে তিনি সুবিধা দিয়েছেন এবং নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগকে তিনি জয় পাওয়ার ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে। এই অভিযোগগুলো তার বিরুদ্ধে রয়েছে, যার কারণে 5 আগস্টের পর তিনি দীর্ঘদিন প্রায় 10 মাসেরও বেশি সময় ধরে তিনি পলাতক ছিলেন এবং পলাতক থাকা অবস্থাতেই তাকে মগবাজার থেকে গতকালকে বিকেলবেলা গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তারের পরে তাকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। পরে কিছুক্ষণ তাকে প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদ শেষ করা হয় এবং আজকে তাকে কিছুক্ষণ আগেই পুলিশের যে নিরাপত্তা বেষ্টনী দিয়েই তাকে আজকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে। তার যে শুনানিটি রয়েছে সেটি আইনগতভাবে যে শুনানি হবে সেটি অনুষ্ঠিত হবে। তবে তার পক্ষে যদি আইনজীবী দাঁড়ায় আরও বিস্তারিত বলা সম্ভব হবে যে তার পক্ষে নিয়ে তিনি কোনো কথা বলেন কিনা, অথবা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা
রাষ্ট্রকে সহযোগিতা করতে কোন কোন বিষয়গুলো আদালতের কাছে তুলে ধরেন এটি জানা যাবে। এই ছিল আমার কাছে আজ এখন পর্যন্ত সবশেষ খবর। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অনেকেই অনলাইনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর সিডাপে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক সংলাপে তিনি এ অভিযোগ করেন। ডক্টর আসিফ নজরুল বলেন, সাংবাদিকতার কারণে নয়, 266 জন সাংবাদিকের বিরুদ্ধে করা সাধারণ মানুষের মামলায় 15 জনকে গ্রেফতার করা হয়েছে। গণমাধ্যমে না হোক, সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে, ভিত্তিহীন, অকল্পনীয় মিথ্যাচার করা হয়। আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সাবস্ট্যান্টিভ এবং সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স না পেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। তারপর হয়েছে, অনেক ক্ষেত্রে হয়ে থাকতে পারে। আমাদের ব্যর্থতা না, এটা বলার প্রশ্নই আসে না। অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি লার্ন করার। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে ইইউ রাষ্ট্রদূত স্বস্তি প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। বৈঠকে আগামী নির্বাচন ও বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আগামী সংসদকে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা করতে যাচ্ছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী দিনে অনুদান ঋণের বাইরে গিয়ে উন্নয়ন অংশীদার হতেও আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন অবশ্যই সবার আগে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে। বিচার বিভাগের নিজস্ব সচিবালয় থাকার প্রয়োজনীয়তা আছে। এটাকে যদি আমরা স্বাধীনভাবে চলতে দিতে হয় বিচার বিভাগকে, তার নিজস্ব সচিবালয় থাকা দরকার। এই বিষয়টা তারাও সমর্থন করে এবং তারা এই ব্যাপারে ফান্ডিং করতেও রাজি আছে। সুতরাং সেটা বোধহয় করছে অলরেডি। পার্লামেন্টের বেলায়ও তাই, তারা চায় পার্লামেন্টে স্ট্রং ক্যাপাসিটি বিল্ডিং করে একটা সচিবালয় থাকবে, যাতে পার্লামেন্টের পারফরমেন্সটা ভালো হয়। রোববার আবু সাঈদের মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এ বিষয়ে ব্রিফ করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। চলে যাচ্ছি সেখানে। কাছে রিপোর্ট দাখিল করেন, যেটা প্রয়োজন মনে করি সেটা আপনাদের সামনে উপস্থাপন করা হয়। যেটা মনে হয় যে আজকে প্রয়োজন নাই, এমন সময় হয় যে ধরেন আমাদের কাছে সন্ধ্যা 5টার সময় রিপোর্ট দাখিল হলো, তখন আপনাদেরকে জানানোর সুযোগ থাকে না। আবার এমনও হয় যে ইনভেস্টিগেশন অফিসার একটা রিপোর্ট দিলেন, এই তার সাথে আমাদের কিছু প্রয়োজনীয় আলাপ থাকতে পারে। কাজের সাথে সাথেই যে আপনাদেরকে বলতে পারবো, আমরা বলতে হবে এটা বলছি না, এটা আবার নিজেরা কিছু মনে করেন না, বলতে পারবো, এটা এই পরিবেশ আমাদের নাও থাকতে পারে, আমাদের এই প্রস্তুতি নাও থাকতে পারে। এই কারণে কোনোটা রিপোর্ট পাওয়ার পরে সাথে সাথেই আমরা বলি, আবার কোনোটা যদি দেরিতে আমরা মনে করি যে না এটা একটু স্ক্রুটিনি দরকার, আয়ু সাহেবের সাথে আলোচনা করা দরকার, সেক্ষেত্রে আলোচনা করতে হয় আমাদেরকে। এই কারণে দেরি হতেই পারে। আশা আছে, সেক্ষেত্রে এই চার্জশিটে এই হত্যাকাণ্ড নিয়ে আসামিদের সম্পৃক্ত কিভাবে বলা হয়, কি বলা হয়, যদি দুটো লাইন বলতেন আমাদের প্রয়োজন। আসামিদের সম্পৃক্ততা নিয়ে যেটা আপনাদের জানা আছে সেটাই বলবো, তার বাইরে বলবো না। সেটা হচ্ছে আপনারা দেখেছেন 2:17 16ই জুলাই তাকে কিভাবে হত্যা করা হয়েছে। সে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি, এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন, এবং যারা গুলি করেছে তারা আসামি। শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছর 11টি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে 12,51,000 পরীক্ষার্থী। পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেন, ডেঙ্গু ও করোনা সংক্রমণের মধ্যে এবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা যেন নেওয়া যায়, সেজন্য কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশে 2,797টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে 10,55,000-এর বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 86,000-এর বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীর সংখ্যা 1,09,000-এর বেশি। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। ভাষানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষা উপদেষ্টা বলেন, প্রশ্নফাঁস রোধে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফলও যাতে দ্রুত সম্ভব দেয়া হবে বলে জানান তিনি।
করোনার ব্যাপারে যা আমাদের রিস্ক যতখানি অ্যাভয়েড করা যায় এবং তার জন্য যে বিধিমালা সেগুলো সব স্কুলগুলোকে অনেক আগেই সেগুলো তাদেরকে জানানো হয়েছে সেন্টারগুলোকে, এবং সেই হিসেবে প্রতিটি ছাত্রছাত্রীর মুখে মাস্ক রয়েছে, হ্যান্ড স্যানিটাইজার এবং ওগুলোর সমস্ত ব্যবস্থা রয়েছে। একই সাথে সাথে আপনার যে ডেঙ্গুর ব্যাপারেও স্কুলগুলোকে সব নির্দিষ্ট করা হয়েছিল, যেখানে পানি যেখানে থাকতে পারে বা জঙ্গল সেগুলো সাফ করা। আমার ধারণা বহুলাংশেই সেগুলো তারা করছে। অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। তো আমার ধারণা এগুলো আমরা সফল হব সম্পূর্ণভাবে ঠিক করার জন্য। পরিকল্পিত বনায়নের লক্ষ্যে চলতি বছরে রাজধানী ও এর আশেপাশের এলাকায় 5 লাখ গাছ লাগানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা বলেন, সরকার পতিত জমি জিরো সয়েল কর্মসূচির আওতায় সবুজায়নের উদ্যোগ নিয়েছে। এটি বাস্তবায়ন হলে বায়ু দূষণ হ্রাস পাবে। একই সাথে বনায়নের জন্য বন অধিদপ্তর বিভিন্ন এলাকা ভিত্তিক কর্মপরিকল্পনা দেবে বলেও জানান রিজওয়ানা হাসান। আর এই কাজে ঢাকাবাসীকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। ঢাকায় শুধু থাকলেই হলো না, বসবাসের অযোগ্য নগরীগুলোর মধ্যে দেখলাম সবসময় দেখে আসছি যুদ্ধ বিধ্বস্ত দুইটা দেশের পরেই আমাদের অবস্থান। তো এটা তো আমাদেরকে বসে ভাবতে হবে যে কেন আমরা এই অবস্থানে পড়লাম। বন অধিদপ্তর আমাকে ঢাকার যে বিভিন্ন এলাকা আমরা ভাগ করি সেই বিভিন্ন এলাকা ধরে একটা কর্ম পরিকল্পনা দেবে, যেটা আমরা সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করব এবং তারপরে আবার আপনাদের কাছে ফেরত আসবো জানাতে যে আসলে আমাদের যে উদ্দেশ্য তার কতটুকু আমরা সাধন করতে পেরেছি। মাদকের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর পূর্বাচলে গাছের চারা রোপণ করে বনায়ন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং নোডাল এজেন্সি হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যক্রম আরও বেগবান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের একান্ত সদিচ্ছা এবং ইতিমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা 2024 প্রণীত হয়েছে। নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি জাহাজ। সকালে খুলনা নেভাল বার্থে জাহাজ 3টির উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন, নিজস্ব সক্ষমতায় আধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণ ও সরঞ্জামাদি তৈরির মাধ্যমে নৌবহরকে আরও শক্তিশালী করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণের ধারাবাহিকতায় আজ দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল এবং মাছরাঙা আমাদের নৌবাহিনীতে সংযোজিত হতে চলেছে। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে ডাইভিং বোটসমূহের এই কমিশনিং অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি কমান্ডার খুলনা নৌ অঞ্চল সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে তেহরানে অবস্থান করা 28 বাংলাদেশি নাগরিক প্রথম দফায় দেশে ফিরেছেন। বুধবার দুপুরে তারা তেহরান থেকে সড়ক পথে পাকিস্তানের করাচির উদ্দেশ্যে রওনা দেন। প্রত্যাবাসিত এসব বাংলাদেশি করাচি থেকে বিমানযোগে দুবাই হয়ে শুক্রবার নাগাদ ঢাকায় ফিরবেন। এখন পর্যন্ত ইরান থেকে দেশে ফেরার জন্য 250 বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। এসব বাংলাদেশিদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হবে। তবে যুদ্ধবিরতির ঘোষণায় নিবন্ধন করা অনেকেই তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। এর আগে গত সপ্তাহে পাকিস্তানের কাছে দেশে ফিরতে ইচ্ছুক 92 জন বাংলাদেশির তালিকা হস্তান্তর করলে পাক সরকার আটকে পড়া বাংলাদেশিদের করাচি হয়ে ঢাকা ফেরার অনুমোদন দেয়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।